একটা কোম্পানির আর্থিক শক্তি আসলে কোথায় লুকিয়ে থাকে? এর উত্তরটা কিন্তু পাওয়া যায় তার মোট সত্ত্ব আর দায়ের হিসাবে। আর আজ আমরা ঠিক সেই রহস্যটাই বুঝতে চেষ্টা করব। চলুন দেখিনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব কোম্পানির টাকার উৎস দিয়ে, তারপর দেখব শেয়ারহোল্ডারদের সত্ত্ব আর কোম্পানির দায় বলতে কি বোঝায়। এরপর একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা একসাথে দেখব, আর সবশেষে জানব এই হিসাবটা জানা কেন এত জরুরি। যে কোনো কোম্পানি চালাতে গেলে তো টাকার প্রয়োজন হয়, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই টাকাটা ঠিক আসে কোত্থেকে? আসুন প্রথমে এই বড় ছবিটাই একবার দেখিনি। দেখুন, পুরো হিসাব বিজ্ঞানের একদম কেন্দ্রে আছে এই সহজ সমীকরণটা। আজকে আমাদের মূল ফোকাস থাকবে সমীকরণের ডান পাশের অংশটার ওপর, মানে সত্ত্ব আর দায়। এই অংশটাই আমাদের বলে দেয় যে একটা কোম্পানির যত সম্পদ আছে সেগুলোর টাকাটা কোত্থেকে এসেছে। ব্যাপারটা অনেকটা একটা বাড়ি বানানোর মতো। সত্ত্ব বা ইকুইটি হলো বাড়ির মালিকের নিজের টাকা, আর দায় বা লায়াবিলিটিস হলো বাড়িটা বানানোর জন্য ব্যাংক থেকে নেয়া লোন। তার মানে এই হিসাবটা আমাদের মালিকানা আর দেনা এই দুটো জিনিসের গল্প বলে। তো টাকা আসার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল মালিকদের নিজেদের টাকা। অ্যাকাউন্টিংয়ের ভাষায় একে আমরা বলি শেয়ার হোল্ডারদের সত্ত্ব। চলুন এটা নিয়ে একটু বিস্তারিত জানি। শেয়ার হোল্ডারদের সত্ত্বকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এক হল শেয়ার মূলধন, মানে মালিকরা শুরুতে যে টাকাটা ব্যবসায় দিয়েছেন, আর দুই হল সঞ্চিতি ও উদ্বৃত্ত, মানে ব্যবসা করে যা লাভ হয়েছে এবং সেই লাভের যে অংশটা ব্যবসায় রেখে দেওয়া হয়েছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন। এই যে অনুমোদিত মূলধন বা অথরাইজড ক্যাপিটাল, এটা কিন্তু হিসেবে দেখানো হয়, কিন্তু মোট যোগফলে আনা হয় না। কেন বলুন তো? কারণ এটা আসলে কোম্পানির মূলধন না। এটা হলো সর্বোচ্চ কত টাকা মূলধন হিসেবে তোলার অনুমতি কোম্পানির আছে, শুধু সেটুকুই দেখায়। আসল টাকাটা হলো আদায়কৃত মূলধন। আর এই যে সঞ্চিতি ও উদ্বৃত্ত বা রিজার্ভস অ্যান্ড সাপ্লাস, এটা হলো কোম্পানির উন্ডির মতো। এখানে বিভিন্ন ধরনের জমানো টাকা থাকে, যেমন সাধারণ সঞ্চিতি, শেয়ার বিক্রি করে পাওয়া অতিরিক্ত টাকা, আর অবশ্যই লাভ থেকে বাঁচানো টাকা বা সংরক্ষিত আয়। আচ্ছা, মালিকের টাকা তো গেল, কিন্তু কোম্পানির তো বাইরের লোক বা প্রতিষ্ঠান থেকেও টাকা ধার করে, তাই না? আর এটাই হলো টাকা সংগ্রহের দ্বিতীয় উৎস, যাকে আমরা বলি কোম্পানির দায়। একদম সহজ ভাষায় বললে, দায় হলো কোম্পানির সম্পদের ওপর বাইরের পক্ষের দাবি। মানে এই টাকাটা কোম্পানিকে আজ হোক বা কাল ফেরত দিতেই হবে। সব দেনা কিন্তু একরকম হয় না। এদেরকে মূলত সময়ের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। যেগুলো ১ বছরের বেশি সময় পরে শোধ করতে হবে, সেগুলো হলো দীর্ঘমেয়াদী দায়। আর যেগুলো ১ বছরের মধ্যেই শোধ করতে হবে, সেগুলো হলো চলতি দায়। চলতি দায়ের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, যেমন ধরুন কাঁচামাল কিনে টাকা বাকি রাখা, শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও দেওয়া হয়নি, বা ব্যাংকের কোনো স্বল্পমেয়াদী ঋণ। বেশ, অনেকগুলো তথ্য তো আমরা জেনে নিলাম। চলুন এবার একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি এই সব হিসাব নিকাশ একসাথে কেমন দেখায়। আমরা শাপলা লিমিটেড নামের একটা কাল্পনিক কোম্পানির হিসাব দেখব। এই দেখুন, এটাই হলো শাপলা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ। খেয়াল করুন কিভাবে ধাপে ধাপে সব সাজানো হয়েছে। প্রথমে শেয়ার মূলধন, তারপর সঞ্চিতি, এরপর দীর্ঘমেয়াদী আর চলতি দায়। আর সব মিলিয়ে মোট সত্ত্ব ও দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭,৫০,০০০ টাকা। আচ্ছা, আগের স্লাইডে সংরক্ষিত আয় বলে যে ২৫,০০০ টাকা ছিল, ওটা কিভাবে এলো? হিসাবটা খুবই সোজা। কোম্পানির মোট লাভ হয়েছিল ৮০,০০০ টাকা। সেখান থেকে শেয়ার হোল্ডারদের জন্য প্রস্তাবিত লভ্যাংশ ৫০,০০০ টাকা আর সাধারণ সঞ্চিতিতে জমানো ৫,০০০ টাকা বাদ দেয়া হয়েছে। যা বাকি রইল, মানে ২৫,০০০ টাকা, সেটাই হলো সংরক্ষিত আয়। এই যে ৭,৫০,০০০ টাকা, এটাই হলো সেই ম্যাজিক ফিগার। এর মানে কি জানেন? এর মানে হলো শাপলা লিমিটেডের মোট সম্পদের পরিমাণও ঠিক ৭,৫০,০০০ টাকাই হতে হবে। এভাবেই অ্যাকাউন্টিংয়ের সেই প্রথম সমীকরণটা মিলে যায়, সম্পদ ইজ ইকুয়াল টু সত্ত্ব প্লাস দায়।
আমরা তো এতক্ষণ ধরে শুধু সংখ্যার হিসাব দেখলাম, কিন্তু প্রশ্ন হল, বাস্তব জীবনে এই কাগজের হিসাবটার গুরুত্বটা আসলে কি? আসলে এটা শুধু কিছু সংখ্যা না, এটা একটা কোম্পানির পুরো গল্প বলে দেয়। একজন বিনিয়োগকারী এটা দেখে বোঝেন তার টাকা কতটা সুরক্ষিত। একজন ঋণদাতা বুঝতে পারেন কোম্পানি ধার শোধ করতে পারবে কিনা, আর কোম্পানির ম্যানেজাররা এটা দেখেই ভবিষ্যতের জন্য বড় বড় সিদ্ধান্ত নেন। এই একটা স্টেটমেন্ট দেখেই কিন্তু অনেক কিছু বোঝা যায়, যেমন কোম্পানি কি নিজের টাকায় বেশি চলে নাকি ধারের টাকায়, হুট করে টাকার দরকার হলে সেটা জোগাড় করার ক্ষমতা কোম্পানির আছে কি না, লাভ হলে সেটা মালিকদের দিয়ে দিচ্ছে নাকি আবার ব্যবসায় খাটাচ্ছে। মোদ্দা কথা, কোম্পানির আর্থিক স্বাস্থ্য কেমন তার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটা কোম্পানির সত্ত্ব আর দায়ের এই তালিকাটা দেখে কি শুধু তার বর্তমান অবস্থায় বোঝা যায়, নাকি তার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে সে সম্পর্কেও কোনো ধারণা করা সম্ভব? ভাবুন তো একবার।